আজকে আমরা তোমাদেরকে পড়াবো protein, energy, malnutrition. In developing country like Bangladesh, many children suffer from various nutritional disorder due to lack of nutrition and ignorancy. Ignorancy is important cause of malnutrition in Bangladesh as well as in third world country. Do you know what are the common nutritional problem in Bangladesh? Common nutritional problem in Bangladesh is protein energy malnutrition, vitamin and other micronutrient deficiency, nutritional anemia and like iron deficiency anemia and iodine deficiency disorder like hypothyroidism. তাহলে আমরা কি বললাম, কি এই কোশ্চেনটা তোমাদের কিন্তু প্রথমেই করা হবে যে আমাদের দেশে কি কি নিউট্রিশনাল ডিসঅর্ডার আছে। হয়তো ভাইবা বোর্ডে বসলে তোমাদের প্রথমেই জিজ্ঞেস করা হবে কি কি নিউট্রিশনাল প্রবলেম বাংলাদেশে আছে। তো তোমাদেরকে একদম ঠোঁটস্থ করে রেখে এই কথাগুলো বলতে হবে। কি একটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, 2 নাম্বার হচ্ছে ভিটামিন অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, 3 নম্বর হচ্ছে নিউট্রিশনাল এনিমিয়া লাইক আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, 4 নম্বর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার লাইক হাইপোথাইরয়েডিজম। আজকে আমরা তোমাদেরকে পড়াবো হচ্ছে নিউট্রিশনাল প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। Protein energy malnutrition is one of the important cause of death in under 5 children. তো আন্ডার 5 চিলড্রেনে যতগুলো ডেথের মধ্যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট কজ। আর কি কারণে আন্ডার 5 ডেথ হতে পারে এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে। আন্ডার 5 ডেথের একটা বললাম আমরা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, 2 নম্বর হচ্ছে তোমার নিউমোনিয়া যদি আমরা সিরিয়ালি করি 1 নম্বরে আসবে নিউমোনিয়া, ডায়রিয়া, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা ম্যালনিউট্রিশন বলে, তারপর ম্যালেরিয়া, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কজ। আর নিওনেটাল ডিজিজ এই ইম্পর্টেন্ট কজ অফ ডেথ ইন আন্ডার 5 চিলড্রেন। তাহলে আন্ডার 5 চিলড্রেনের ডেথ যদি আমাদের বলা হয় তাহলে আমরা কি বলবো? প্রথমেই বলবো হচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যালনিউট্রিশন, ম্যালেরিয়া, তারপর হচ্ছে ম্যালনিউট্রিশন, ম্যালেরিয়া, নিউনেটাল ডেথ। এখন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে। তোমাদেরকে প্রশ্ন হয়তো করতে পারে যে কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার চিলড্রেনদের কি আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ভিটামিন অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল এনিমিয়া লাইক আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া অ্যান্ড আয়োডিন ডেফিসিয়েন্সি লাইক হাইপোথাইরয়েডিজম। আর যদি বলা হয় হোয়াট আর দ্য কমন কজ অফ ডেথ আন্ডার 5 চিলড্রেন, আমরা বললাম কি কজ অফ কমন নিউট্রিশনাল প্রবলেম। পরবর্তীতে তোমাদের হয়তো কোশ্চেন করতে পারে হোয়াট আর দ্য কমন কজ অফ ডেথ আন্ডার 5 চিলড্রেন, সেই ক্ষেত্রে তোমাদের বলতে হবে কি যে ডায়রিয়া, নিউমোনিয়া, ম্যালনিউট্রিশন, মিজলস, ম্যালনিউট্রিশন এবং হচ্ছে ম্যালেরিয়া এবং আর নিওনেটাল কজ। এইটা হচ্ছে আন্ডার 5 মর্টালিটির মেইন কজ। এখন আজকে আমরা আমাদের টপিক্সটা হচ্ছে ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন মিনস প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনটা কি? ইট ইজ এ প্যাথোলজিক্যাল কন্ডিশন অকারিং ইন ইনফেন্ট অ্যান্ড ইয়ং চিলড্রেন ডিউ টু লং কন্টিনিউ ডেফিসিয়েন্সি অফ প্রোটিন অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালোরি ডেফিসিয়েন্সি। তাহলে কি এটা দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে প্রোটিন, দ্বিতীয়টা হচ্ছে ক্যালোরি ডেফিসিয়েন্সি এবং লং টার্ম যদি হয়ে থাকে। তা দেখা যাচ্ছে যে তাহলে আন্ডার 5 ডেথের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের ম্যালনিউট্রিশন এবং এই ম্যালনিউট্রিশনটা হয় দুইটা কারণে, একটা প্রোটিনের জন্য আর একটা হচ্ছে তো ক্যালোরি ডেফিসিয়েন্সি। দেখা যাচ্ছে কি একটা 2014-এর একটা স্টাডিতে দেখা যাচ্ছে বাংলাদেশের স্টান্টিং হচ্ছে 41%, ওয়াস্টিং হচ্ছে 14% অ্যান্ড আন্ডার নিউট্রিশন হচ্ছে 36%। দে আর অল ডিউ টু প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এখন কি কারণে, হোয়াট আর দ্য ইটিওলজি অ্যান্ড রিস্ক ফ্যাক্টর অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন? রিস্ক ফ্যাক্টর কি? একটা সিকিউরিটি অফ ফুড, আমরা খাবার পাচ্ছি না। বেশিরভাগ হচ্ছে যারা বস্তিতে থাকে তারা খাবার দেখা যাচ্ছে সকালে খাচ্ছে, বিকেলে খাচ্ছে না, রাতে খাচ্ছে, দুবেলার বেশি সাধারণত খাবার কমই জোটে স্লাম এরিয়াতে। সেজন্য ফুড সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট। ল্যাকটেশনাল ফেইলিওর,
It is one of the important cause of protein energy malnutrition, lactational failure. Lactational failure due to actually প্রায় সময় মারা আমাদের কাছে কমপ্লেন করে বাচ্চা দুধ পাচ্ছে না। নো, বাচ্চা কেন দুধ পাবে না? একটা যদি অ্যানিমেল তার বাচ্চাকে শুধু তার মিল্ক দিয়ে বড় করতে পারে, একটা বাচ্চা কেন পারবে না? নিশ্চয়ই পারবে। তবে কি কোথায় সমস্যা? আমাদের চারিপাশের দাদি নারীর কথা, তারপরে হচ্ছে নিজের বাচ্চাকে খাওয়ানোর জন্য পজিশন অ্যাটাচমেন্ট, ঠিকমতো কখন খাওয়াতে হবে, কিভাবে খাওয়াতে হবে, এই জিনিসটা বোঝে না বলেই কিন্তু ল্যাকটেশনাল ফেইলিউরটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ল্যাকটেশনাল ফেইলিউর যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনটাকে অনেকাংশে কমায় ফেলতে পারবো। কারণ হচ্ছে যেসব বাচ্চা 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভলি ব্রেস্টফিড করে থাকে, তাদের কিন্তু পরবর্তীতে নিউট্রিশনাল প্রবলেমটা খুব কম হয়। অতএব ল্যাকটেশনটা খুব ইম্পর্টেন্ট, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং। তারপরে হচ্ছে পরবর্তীতে যেটা আসতে পারে যে আমরা কমপ্লিমেন্টারি, স্টার্টিং অফ কমপ্লিমেন্টারি ফুড। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আইদার কমপ্লিমেন্টারি ফুড আর্লি স্টার্ট করা হয় অথবা কমপ্লিমেন্টারি ফুড লেট স্টার্ট করা হচ্ছে। আমরা জানি যে কমপ্লিমেন্টারি ফুডটা শুরু করতে হয় আফটার 6 মান্থ। অনেক মাকে দেখা যাচ্ছে 4 মাস থেকে বাচ্চাকে সুজি খাওয়ানো শুরু করে দিচ্ছে, কোনোভাবে খালি চালের গুঁড়া দিয়ে গরম করে তারা সুজি খাওয়াচ্ছে। তাহলে কি হচ্ছে? এখানে অনলি কার্বোহাইড্রেট পাচ্ছে, তাহলে ফুল নিউট্রিশনটা আসছে না। তারপরে আরেকটা হচ্ছে অনেক মাকে দেখা যাচ্ছে সে ব্রেস্টফিড করছে এমনই ব্রেস্টফিড করাচ্ছে 1 বছর হয়ে যাচ্ছে, তার ওকে যে কমপ্লিমেন্টারি ফিডিংটা যোগ করতে হবে সেটা যোগ করছে না। কিন্তু আমাদের বলা আছে কি 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, এবং তারপরে 6 মাসের পর থেকে অবশ্যই আমাদের কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করতে হবে। কারণ কি 6 মাসের পরে মাদার্স মিল্ক যতটুকু দেওয়া পায় বাচ্চা, তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কারেকশন সেটা হয় না। এখন নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য তাকে এক্সট্রা ফিডিং, দ্যাট মিনস কমপ্লিমেন্টারি ফিডিং অবশ্যই দিতে হবে, এবং এটা টাইমলি দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে মারা যে কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করছে, কিন্তু কমপ্লিমেন্টারি ফিডিংয়ে কোনো প্রোটিন অ্যাড করছে না, অনলি কার্বোহাইড্রেট অ্যাড করছে, তাহলে কিন্তু তোমার বাকি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি লাগবে। আমরা তো খুব ভালো করে জানি যে আমাদের হচ্ছে ফুডের মধ্যে যখন একটা ফুড সাপ্লিমেন্ট দিতে হবে বা কমপ্লিমেন্টারি ফুড দিতে হবে, আমাদের ফুডের যে 6 এলিমেন্টস এটা অবশ্যই তাদেরকে সাপ্লিমেন্ট দিতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার, এগুলো সবই কিন্তু তার খাবারে যোগ করতে হবে। যদি আমরা ওদেরকে শুধু কার্বোহাইড্রেটের উপর রাখি, তাহলে কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা দিবে। তাহলে আমাদের খাবারের মধ্যে যে লো ক্যালোরি ফুড, ডেফিসিয়েন্সি অফ প্রোটিন, ফ্যাট অ্যান্ড মিনারেল ডেফিসিয়েন্সিটা খুব বেশি দেখা যায়। তাহলে আমরা যখনই একটা বাচ্চার কমপ্লিমেন্টারি ফিডিংটা শুরু করব, অবশ্যই আমরা দেখতে হবে যে আমাদের 6 এসেনশিয়াল এলিমেন্ট অফ ফুড আছে কিনা। সবগুলো যদি এলিমেন্ট ঠিকমতো থাকে, তাহলে আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে না। তারপরে আরও একটা কারণ হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে ক্লোজলি প্রেগনেন্সি। একটা মা যদি বছরে এ মাথায় ও মাথায় প্রেগনেন্ট হয়, তাহলে তার শরীরটাও ভালো থাকে না, সে সিক থাকে। বাচ্চাকেও কমপ্লিট করে তাকে ফিডিংটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অ্যান্ড কমপ্লিমেন্টারি ফিডিং কোনোটাই সে শুরু করতে পারে। কারণ একটা হেলদি মাদারই পারে একটা হেলদি বেবি ডেভেলপ করাতে। মা যদি সিক থাকে, এর জন্য মার নিউট্রিশনটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা কি, আমাদের হেলমিথিয়াসিস ইনফেস্টেশন খুব কমন। ইট ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট কজ অফ ম্যালনিউট্রিশন। হেলমিথিয়াসিস যেমন হুক ওয়ার্ম, ডাউন ওয়ার্ম, পিন ওয়ার্ম, যে কোনো ওয়ার্ম ইনফেস্টেশন হলেই বাচ্চার কিন্তু নিউট্রিশনগুলো ওয়ার্ম নিয়ে যায়, যার ফলে বাচ্চা যতই খাক না কেন তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকবে। অতএব আমাদের টাইমলি ডিওয়ার্মিং এটা করতেই হবে, তাহলে আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা আমরা রিকভার করতে পারবো। আরেকটা হচ্ছে কিছু মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অ্যান্ড আদার কনকমিটেন্ট ডিজিজ। যেমন যেই বাচ্চার রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, যে বাচ্চার কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, যে বাচ্চার রিপিটেড গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম আছে, এইসব বাচ্চার কিন্তু আমাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থাকবে।
এখন এইসব স্পেশাল বেবির ক্ষেত্রে স্পেশাল ফিডিং দিয়ে ওদেরকে আসলে এই ম্যালনিউট্রিশনটা ওভারকাম করতে হবে। এখন আসে আমরা ম্যালনিউট্রিশনটাকে ক্লাসিফাই করি, ক্লাসিফিকেশন অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। কি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কীভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি? একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ওয়েলকাম ক্লাসিফিকেশন, গোমেজ ক্লাসিফিকেশন অ্যান্ড WHO ক্লাসিফিকেশন। তোমরা জানো যে ওয়েলকাম ক্লাসিফিকেশনে আমরা কিভাবে করি, একটা ওয়েট ফর এজ, একটা হচ্ছে নির্দিষ্ট বয়সে যতটুকু ওজন হয় ওয়েট ফর এজ তার কত % আছে সেটা আমরা দেখি, আর তার সাথে ইডিমা আছে কিনা, উইথ ইডিমা উইদাউট ইডিমা। যদি ওয়েট ফর এজ বিলো 60% হয়ে থাকে এবং তার যদি ইডিমা না থাকে তাকে আমরা বলবো ম্যারাসমাস। আর যদি লেস দেন 60% উইথ ইডিমা থাকে তাহলে আমি তাকে বলবো ম্যারাসমিক কোয়াশিওরকর। আর যদি দেখা যাচ্ছে বাচ্চার ওয়েটটা 60 to 80% এবং উইদাউট ইডিমা তাহলে আমরা তাকে বলবো আন্ডার নিউট্রিশন। আর 60 to 80% উইথ ইডিমা যদি হয়ে থাকে তাহলে তাকে বলবো আমরা কোয়াশিওরকর। কোয়াশিওরকর। আচ্ছা, পরবর্তীতে আমরা তোমাদেরকে ম্যারাসমাস কোনটা, কোয়াশিওরকর কোনটা, এগুলো বুঝিয়ে দেব। অ্যাকর্ডিং টু গোমেজ ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা আবার এটাকে কিভাবে ভাগ করতে পারি, একটা নর্মাল, একটা হচ্ছে মাইল্ড ম্যালনিউট্রিশন, মডারেট ম্যালনিউট্রিশন, সিভিয়ার ম্যালনিউট্রিশন। মাইল্ড ম্যালনিউট্রিশন নর্মাল কখন, যদি তার ওয়েট ফর এজটা 90 to 100% হয়ে থাকে, 110% থাকে, তখন তাকে আমরা বলবো নর্মাল। যদি তার ওজনটা 75 to 89% থাকে তাহলে তার মাইল্ড নিউট্রিশন আছে। আর যদি তার ওজনটা 60 to 74% থাকে সেটা মডারেট নিউট্রিশন, এবং 60%-এর নিচে থাকে তখন তাকে বলবো আমরা সিভিয়ার ম্যালনিউট্রিশন। এখন আমরা একটু জানবো যে কেমন, আরেকটা হচ্ছে WHO ক্লাসিফিকেশন। WHO ক্লাসিফিকেশনটা কি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। WHO ক্লাসিফিকেশনের মধ্যে আমরা তিনটা, একটা হচ্ছে মডারেট ম্যালনিউট্রিশন, আর একটা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন আর সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন যদি আমরা বলি, আমরা তিনটা প্যারামিটার দেখব। আমরা আসলে ম্যালনিউট্রিশনে অ্যাকর্ডিং টু WHO অনুযায়ী আমরা তিনটা প্যারামিটার দেখব। কি দেখব, একটা হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স, ওয়েট ফর হাইট আর হচ্ছে লেন্থ, আর একটা বাইপ্যাডাল ইডিমা। এই তিনটা প্যারামিটার কি, তিনটা প্যারামিটার, একটা হচ্ছে ওয়েট মিড আপার আর্ম সার্কামফারেন্স, 2 নম্বর হচ্ছে ওয়েট ফর হাইট আর লেন্থ, আর হচ্ছে বাইপ্যাডাল ইডিমা। তোমাদের কাছে আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানতে চাই ক্লাসিফাইড ম্যালনিউট্রিশন অ্যাকর্ডিং টু WHO। তাহলে তোমরা একটু বুঝবা যে প্রশ্নটা আসলে কিভাবে করা হচ্ছে, যে WHO ক্লাসিফিকেশন জানতে চাচ্ছে মিস, নাকি তোমাকে অ্যাজ এ হোল ম্যালনিউট্রিশন জানতে চাচ্ছে। যখন তোমাকে ম্যালনিউট্রিশনের ক্লাসিফিকেশন জানতে চাইবে তখন তুমি পরপর তিনভাবে, একটা হচ্ছে ওয়েলকাম ক্লাসিফিকেশন, একটা গোমেজ ক্লাসিফিকেশন, আর হচ্ছে WHO ক্লাসিফিকেশন। এখন WHO ক্লাসিফিকেশনটা ইট ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল। এখন আমরা WHO ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা দেখলাম যে তিনটা প্যারামিটার দেখব। কি মিড আপার আর্ম সার্কামফারেন্স দেখব, ওয়েট ফর হাইট অর লেন্থ দেখব, বাইপ্যাডাল ইডিমা। এখন এই অনুযায়ী আমরা ম্যালনিউট্রিশনকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন আর একটা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন কখন বলবো, যখন তার বাইপ্যাডাল ইডিমা থাকবে না, যখন তার ওয়েট ফর হাইট অথবা লেন্থ হচ্ছে লেস দেন -3 স্ট্যান্ডার্ড 2 to -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, মিড আপার আর্ম সার্কামফারেন্স 115 to 125 সেন্টিমিটার হবে, মানে 125 লেস দেন 125 সেন্টিমিটার। এখন মিড আপার আর্ম সার্কামফারেন্স যদি দেখা যাচ্ছে যে 115-এর কম থাকে তাহলে আমরা তাকে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন বলবো। যদি দেখা যায় ওয়েট ফর হাইট বা লেন্থ লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় তাহলেও তাকে আমরা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন বলবো। আর যদি বাইপ্যাডাল ইডিমা থাকে তাহলে বাইপ্যাডাল ইডিমাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন এই WHO ক্লাসিফিকেশন আবার দুই ভাগে, একটা আন্ডার 6 মান্থ অ্যান্ড 6 মান্থ টু 59 মান্থ হিসেবে দুই ভাগে ভাগ করা হয়েছে।
আন্ডার 6 মান্থে আমরা আবার 3টা জিনিস দেখি। একটা হচ্ছে ওয়েট ফর লেন্থ বা জেড স্কোর, এটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনে জেড স্কোর -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভিজিবল ওয়াস্টিং এবং বাইপ্যাডাল ইডিমা। আমরা লেস দেন 6 মান্থের কোনো চিলড্রেনের আপার আর্ম সার্কামফারেন্স মাপি না। আপার আর্ম সার্কামফারেন্স মাপা হয় 6 মান্থ টু 5 ইয়ার্স পর্যন্ত। তাহলে আমরা যদি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনকে অ্যাকর্ডিং টু WHO অনুযায়ী সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনকে আমরা ক্যাটাগরাইজ করি বা ক্লাসিফাই করি, তাহলে আমরা দুইভাবে করব। একটা হচ্ছে লেস দেন 6 মান্থ আর একটা মোর দেন 6 মান্থ, 6 মান্থ টু 5 ইয়ার্স। লেস দেন 6 মান্থে আমরা 3টা প্যারামিটার দেখব। একটা হচ্ছে ভিজিবল ওয়াস্টিং, বাইপ্যাডাল ইডিমা, ওয়েট ফর লেন্থ হচ্ছে লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা 6 মান্থ টু 59 মান্থের যদি কোনো বাচ্চার সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমরা কি কি দেখব? একটা হচ্ছে তার সিভিয়ার ওয়াস্টিং আছে কি না। ওয়াস্টিংটা আমরা দেখব কিভাবে? ওয়েট ফর লেন্থ অথবা ওয়েট ফর হাইট মোর দেন -3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। যদি সিভিয়ার ওয়াস্টিং হয়ে থাকে, দ্যাট মিনস হচ্ছে আপার আর্ম সার্কামফারেন্স যদি লেস দেন 115 মিলিমিটার হয়ে থাকে আর বাইপ্যাডাল ইডিমা থাকে, এই 3টা প্যারামিটার যদি থাকে তাহলে তাকে আমরা বলবো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এটা খুব ভালো করে তোমাদের জানতে হবে, এইটা ভোলা যাবে না। আর এই জিনিসটা যদি ভুলো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় পাশ করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে থাকবে। হ্যাঁ, এখন আমরা পরবর্তীতে তোমাদেরকে এই যে ওয়েট ফর হাইটের যে গ্রোথ চার্টটা বা কিভাবে প্লট করতে হয়, এটা আমি তোমাকে নেক্সট ক্লাসে আমরা জানিয়ে দিব যে ওয়েট ফর হাইটটা কিভাবে নিতে হবে। এটা যদি জানো তাহলে তোমরা কিন্তু ইজিলি ওয়ার্ডে বসে কিভাবে ক্যাটাগরাইজ করবে এটা শিখে ফেলতে পারবে। আজকে আল্লাহ হাফেজ।